বন্ধুরা, শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ভূত চতুর্দশী, যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনই বাড়িতে ১৪টি প্রদীপ ধরাতে হয়। এর পাশাপাশি এই দিনে দিনের বেলাতে ১৪ শাক খাওয়ার বিধি রয়েছে। আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যায় দীপান্বিতা অমাবস্যা। সবার প্রথমে এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে ১৪টি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিন যে ১৪ প্রকার শাক খাওয়ার বিধান রয়েছে, সেই ১৪ প্রকার শাক কি, কেন এই ১৪ প্রকার শাক খেতে বলা হয় এবং সর্বোপরি ভূত চতুর্দশী শেষ হওয়ার পর দীপান্বিতা অমাবস্যাতে কিভাবে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানায় যে এই ভূত চতুর্দশী তিথি এই বছর ১৪৩২ বঙ্গাব্দ ২০২৫ সালে কবে এবং কখন পড়েছে। বন্ধুরা, এই বছর এই ভূত চতুর্দশী তিথি পড়েছে আগামী ১লা কার্তিক ১৯শে অক্টোবর রবিবার দুপুর ১টা বেজে ৫৪ মিনিট থেকে, যা থাকছে পরের দিন ২রা কার্তিক ২০ অক্টোবর সোমবার দুপুর ২টো বেজে ৫৭ মিনিট পর্যন্ত। এই বছর তাই ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনই থাকছে। তবে উভয় দিনই চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে ১৪টি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশ দীপদান, এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন ১৯শে অক্টোবর রবিবার। রবিবার সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা ৫টা ৬ মিনিট থেকে রাত্রি ৬টা ৪২ মিনিটের মধ্যে এই ভূত চতুর্দশী কৃত্য চতুর্দশ দীপদান সম্পন্ন হওয়া প্রয়োজন। শাস্ত্রমতে চতুর্দশ দীপদান সম্পন্ন করার পরই চতুর্দশ শাক ভক্ষণ করতে হয়। আর যেহেতু রাতের বেলায় শাক ভক্ষণ নিষিদ্ধ, সেই কারণে এই চতুর্দশ শাক ভক্ষণটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন ২০ অক্টোবর সোমবার দুপুর ২টো বেজে ৫৭ মিনিটের পূর্বেই চতুর্দশ শাক ভক্ষণ সম্পন্ন হওয়া প্রয়োজন। এই দিন যম তর্পণ, দিবা স্নান এবং চতুর্দশ কৃত্য অন্যান্য পালনীয় বিধিগুলি সম্পন্ন করা প্রয়োজন। ২০ অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর অর্থাৎ দুপুর ২টো বেজে ৫৭ মিনিটের পরই শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই চতুর্দশী তিথিতে কেনই বা ১৪টি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য ১৪ প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই ১৪টি প্রদীপ এবং ১৪ শাক মূলত খাওয়া হয় আমাদের ১৪ পুরুষের বিধি আত্মার শান্তির উদ্দেশ্যে। এ বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মোচিত হয়। আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন। প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তরপুরুষের ভিটেই পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। তাই তাদের উদ্দেশ্যে আমরা ১৪টি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং ১৪ প্রকার শাক এই দিন খাওয়ার পেছনে সবথেকে যে বড় কারণ থাকে সেটি হলো আয়ুর্বেদ মতে এই ১৪ প্রকার শাকে নানা রোগনাশক শক্তি থাকে। ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। বন্ধুরা, এই ১৪ প্রকার শাকের নাম হলো
ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা, সাঞ্চে, পলতা, গুলঞ্চ, ভাঁটপাতা, সুলফা এবং শুশুনি শাক। যদি কোনো কারণে এই 14 প্রকার শাক না পাওয়া যায়, তাহলে আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানে যেই প্রকার শাক পাওয়া যায় সেগুলির মধ্য থেকে 14 প্রকার শাক বেছে নিয়ে ভূত চতুর্দশীর দিন রান্না করে আহার করলে এই রীতির মান্যতা হয়। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই দিন যে 14টি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে। এই যে 14টি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাচ্ছেন, এটি মূলত বাড়ির 10 দিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি দিক, 4টি কোণ অর্থাৎ ঈশান কোণ, বায়ু কোণ, আগ্নেয় কোণ এবং নৈঋত কোণ, এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির ঊর্ধ্ব দিক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন। এই 10টি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে, একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে, যাকে আমরা জমের দীপদান বলে থাকি। কিভাবে জ্বালাবেন সে প্রসঙ্গে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে, অর্থাৎ আপনি যাকে রোজ পুজো করেন তাঁর উদ্দেশ্যে। আশা করি এই 14টি প্রদীপ কোথায় জ্বালাবেন সে প্রসঙ্গে অবগত হয়েছেন। এরপর আসবো দর্শক বন্ধুরা, এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর সবার প্রথমে যে কাজটি করতে হয়, অর্থাৎ বাড়ি থেকে যে অলক্ষ্মী বিদায় করতে হয় সেই প্রসঙ্গে। দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল এটি। বলা হয় দীপাবলির রাত্রে এটি করলে গৃহের লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে। মূলত অলক্ষ্মী বিদায়ের পরই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা সম্পন্ন করা হয়ে থাকে। আর এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অলক্ষ্মী বিদায়ের সময় পড়েছে আগামী 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 5:05 থেকে রাত্রি 6:41 পর্যন্ত। এই সময়ের মধ্যে অলক্ষ্মী বিদায়ের পাশাপাশি শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং উল্কা দানাদি সম্পন্ন হওয়া প্রয়োজন। আর অলক্ষ্মী বিদায়ের পরই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয়। বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরলভাবে এই অলক্ষ্মীর বিদায় পর্বটি সারতে পারেন। একটি বিষয় সর্বদাই মনে রাখবেন, এই অলক্ষ্মীর পূজা কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে করা হয় না, সর্বদা গৃহের বাইরে করা হয়। বাড়ির উঠোনের এক কোণে অথবা সদর দরজার বাইরে একটি কোণে অলক্ষ্মীর মূর্তিটি রেখে প্রথমে পূজা করা হয়। অলক্ষ্মীর মূর্তি বাড়িতে বসে যে কেউ নিজেই করতে পারেন। গোবর দিয়ে অথবা খড়িমাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মীর মূর্তি বাড়িতে করা যায়। ঘরে চৌকাঠের বাইরে কলার পেটোর উপর একতাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল ছড়িয়ে একটা প্রতিমূর্তি বানানো হয়। চোখের জায়গায় দেওয়া হয় 2টি কড়ি অথবা তুলোর দানা। খড়িমাটি দিয়েও একই প্রক্রিয়ায় এই বিষয়টি করা যায়। তবে খড়িমাটি বা গোবর যদি না থাকে সেক্ষেত্রে একটি কলা পাতার উপর চন্দনের ফোঁটা দিয়েও এই অলক্ষ্মী দেবীর প্রতিমা অঙ্কন করা যায়। আর যদি তাও করা সম্ভব না হয়, একটি পাটকাঠি অথবা ঝাঁটার কাঠি রেখেও এই অলক্ষ্মীর পূজা করা যায়। তবে যেভাবেই আপনি মূর্তিটি রাখুন না কেন বা তৈরি করুন না কেন, সমস্ত ক্ষেত্রেই বাঁ হাতের ব্যবহার করতে হয়। এমনকি এই অলক্ষ্মীর পূজার ক্ষেত্রেও বাঁ হাত দিয়ে পিছন ফিরে ফুল নিবেদন করতে হয়। এই অলক্ষ্মীর পূজার স্থানে কখনোই আলপনা দিতে নেই। পুজোর সময় উলুধ্বনি অথবা শঙ্খধ্বনি দেওয়ার পরিবর্তে টিন, কুলো অথবা ঘণ্টা বাজিয়ে এই অলক্ষ্মী বিদায় করা হয়।
অলক্ষ্মী পূজার শুরুর পূর্বে প্রথমে যে বিষয়টি করতে হয় তা হলো আচমন এবং আসন শুদ্ধি করে নেওয়া, অর্থাৎ সামান্য গঙ্গাজল হাতে নিয়ে ৩ বার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গাজল উক্ত স্থানে ছিটিয়ে দেওয়া হয়। তারপর অলক্ষ্মীর ধ্যান করা হয় এই মন্ত্রে। মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করবেন, কারণ এই ধ্যান মন্ত্রে অলক্ষ্মীর রূপেরই বর্ণনা করা হয়েছে। অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকার ফুল অলক্ষ্মীর উদ্দেশ্যে পেছন ফিরে বাম হাত দিয়ে অর্পণ করবেন। এরপর অলক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি ব্যক্ত করবেন। ওম অলক্ষিতং পুরুপাশি পুৎসিস্থান বাসিনে শুকরাত্রময় দত্তাং গৃহ পূজ্যঞ্চ শাশ্বতীম। যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে অলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলবেন, হে অলক্ষ্মী দেবী, আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো। এরপর অলক্ষ্মী দেবীর মূর্তিসহ সমস্ত কিছু অংশ বাস্তুগৃহের বাইরে ফেলে আসবেন। বেশিরভাগ সময়ই ছোট ছেলেমেয়েরা এই কলার পেটু মাথায় করে নিয়ে কোনো ৩ মাথার মোড়ে গিয়ে অলক্ষ্মী বিদায় করে। এই সময় কুলো পিটিয়ে বা ঘণ্টা বাজিয়ে বা ঢাকঢোল বাজিয়ে অলক্ষ্মীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাঠি অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে বলে, অলক্ষ্মী বাইরে যা, লক্ষ্মী ঘরে আয়, বা লক্ষ্মী আয় অলক্ষ্মী যা। এইভাবে এই ধ্বনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে লক্ষ্মীর পূজা বা কালী পূজা করা হয়ে থাকে। অনেকেই এই দিন বাড়ির সদর দরজার সামনে অলক্ষ্মী দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন। বন্ধুরা, আসলে এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা, আলস্য, লোভ, মোহ, ক্রোধ, ঈর্ষা এই সমস্ত নেতিবাচক দিকগুলিকে দূর করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের অধঃপতন এবং দারিদ্রতার মূল কারণ এই বিষয়গুলি হয়ে থাকে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় সকলের অভাব অনটন দূর হোক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।